আসলে তো আমার মনে হয় সবাই জানতে পেরেছে যে আমার আজকের টপিকটা হচ্ছে জুডিশিয়াস ইউজ অফ কাইনেজ ইনহিবিটরস ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথিস। এবং সাথে সাথে এটাও ঠিক যে একটু আগে যেটা আমরা আলাপ করলাম, মানে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি আর এহসানুজ্জামান যে ইনফরমালি যে আলাপটা করলাম যে আসলে মানে অনেক অটোইমিউন ডিজিজ অফ মাল্টিপল সিস্টেমস, যেমন স্কিনের ক্ষেত্রে যদি বলি সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপরে এই সোরিয়াসিস, ঠিক তেমনি অন্যান্য সিস্টেমেও কিছু কিছু রোগ আছে যেগুলোতে ইয়েতে তো হেমাটোলজিতে তো আছেই, যেগুলোতে কাইনেজ ইনহিবিটরের মানে একটা প্লেস আছে ইন দ্য ট্রিটমেন্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং আমার আজকের লেকচারটা আসলে, যদিও আমি প্রথমে তাৎক্ষণিকভাবে ওকে বলে ফেলছিলাম যে ট্রিটমেন্ট মানে জুডিশিয়াস ইউজ অফ কাইনেজ ইনহিবিটরস ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথিস, যেহেতু আর্থ্রোপ্যাথি হচ্ছে আমার সাবজেক্ট। কিন্তু আসলে আজকের এই বিষয়ে আমি যা কিছুর উপর আলোকপাত করব সেগুলো কিন্তু অন্যান্য ডিসিপ্লিনেও যেখানে কাইনেজ ইনহিবিটর ব্যবহার করা হয় সবগুলোর জন্যই প্রযোজ্য হবে। এটা শুধুমাত্র ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথির বিষয় না। তা আমি শুরু করে দিচ্ছি আমার টকটা। এখন আমাদের প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমার প্রথমেই বলতে হবে হোয়াট ইজ এ কাইনেজ। কাইনেজ হচ্ছে একটা এনজাইম সিস্টেম দ্যাট ক্যাটালাইজেস দ্য ট্রান্সফার অফ ফসফেট গ্রুপস ফ্রম হাই এনার্জি, যেমন এটিপি। আমরা জানি যে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপির ফসফেট একটা থাকে যেটা খুব হাই এনার্জিতে বাউন্ড, এবং ওটা যখন এখান থেকে আরেকটা মলিকুলে ট্রান্সফার করা হয় তখন সেখানেও যে সেই হাই এনার্জিটা যে পড়ে আর কি। হ্যাঁ, ফসফেট ডোনেটিং মলিকুলস টু স্পেসিফিক সাবস্টেটস, এই প্রসেসটাকে বলা হয় ফসফোরাইলেশন, where the high energy ATP molecule donates a phosphate group to the substrate molecule. এখন এই কাইনেস কিন্তু মানে এটা একটা ইম্পর্টেন্ট বায়োলজিক এলিমেন্ট, শুধুমাত্র মানুষের জন্য না। বলা হয় প্রোক্যারিওটেও অনেক কাইনেজ আছে, ইউক্যারিওট, এবং আমরা হচ্ছে হায়ার ইউক্যারিওট, আমাদের জন্য কিন্তু এটার গুরুত্ব আছে। এবং খুব গ্রসলি যদি আমি বলি তাহলে আমাদের 4 ধরনের কাইনেজ, মেজর ডিভিশন হচ্ছে 4 ধরনের কাইনেজ, যেমন প্রোটিন কাইনেজ, লিপিড কাইনেজ, কার্বোহাইড্রেট কাইনেজ এবং হিস্টিডিন কাইনেজ। এখন আমি এরপরে যাব, দেখি পরের এটা হচ্ছে এখানে হচ্ছে এইটা একটা পিকচার অফ দ্য হিউম্যান কাইনোম, মানে যতগুলো কাইনেজ আছে সবগুলোকে একটা শাখার মধ্যে তোলা ফুটানো হয়েছে। আমাদের আমাদের হিউম্যান বডিতে এই পর্যন্ত 538টা কাইনেজ এনজাইম আবিষ্কার হয়েছে, এবং এই 538টা কাইনেজই কিন্তু তাদের সিনথেসিস তো ডিক্টেটেড হয় ফ্রম জিনস। আমাদের যে টোটাল হিউম্যান জেনোম তার 2% হচ্ছে, হিউম্যান জেনোম বিশাল, তার অজস্র কাজ, কিন্তু তার কিন্তু মাত্র ওই 50টা কাজ না, কিন্তু তার 2% হচ্ছে ডেডিকেটেড টু দ্য সিনথেসিস অফ কাইনেজ এনজাইমস। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে আমাদের যে বায়োলজি, তাতে কাইনেজের কতখানি গুরুত্ব। এখন আমি বলবো প্রোটিন কাইনেজ সম্পর্কে। প্রোটিন কাইনেজকে আবার আমরা 3টা ভাগে ভাগ করি, মানে গ্রসলি। একটা হচ্ছে সেরিন থ্রিওনিন কাইনেজ, মানে আমাদের তো প্রোটিন বা পলিপেপটাইড মলিকিউলের মধ্যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে। যেই কাইনেজ গুলো সেরিনকে এবং থ্রিওনিনকে ফসফোরাইলেস করে, মানে সেরিন ফসফেট থ্রিওনিন ফসফেট এভাবে করে ফেলে, তাদেরকে বলা হয় সেরিন থ্রিওনিন কাইনেজ। এবং এর মধ্যে 2টা ইম্পর্টেন্ট মেজর গ্রুপ আছে, একটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, আর একটা হচ্ছে মাইট্রোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ। এই মাইট্রোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজটারও কিন্তু হিউম্যান বায়োলজিতে বেশ কিছু ইম্পর্টেন্ট রোলস আছে, এবং তাকে টার্গেট করেও কিছু কিছু ওষুধ তৈরি হচ্ছে, যদিও ওইটা আজকের আমার আলোচ্য বিষয় না। তারপরে নাম্বার 2 হচ্ছে টাইরোসিন কাইনেজ, যেটা আজকের আলোচ্য বিষয়, এবং কিছু আছে ডুয়াল স্পেসিফিসিটি কাইনেজ, যারা টাইরোসিনকেও করে আবার সেরিন থ্রিওনিনকেও করে, এরকম কতগুলো কাইনেজও আছে। তাইলে এখন টাইরোসিন কাইনেজ সম্পর্কে আমি কিছু বলবো। টাইরোসিন কাইনেজের কাজ হচ্ছে ফসফোরাইলেশন অফ দ্য টাইরোসিন রেসিডিউস প্লে ক্রিটিক্যাল রোলস ইন সেলুলার কমিউনিকেশন, মানে সেল টু সেল ইন্টারাকশন, প্রলিফারেশন,
ডিফারেন্সিয়েশন অ্যান্ড সার্ভাইভাল। এবং এই টাইরোসিন কাইনেজ গুলো গ্রসলি দুটা ভাগ, একটাকে বলা হয় রিসিপ্টর টাইরোসিন কাইনেজ, আরেকটাকে বলা হয় নন রিসিপ্টর টাইরোসিন কাইনেজ। আমরা আজকে যা কিছু বলবো সবই নন রিসিপ্টর টাইরোসিন কাইনেজ। যেগুলো রিসিপ্টর টাইরোসিন কাইনেজ যেটা সেল মেমব্রেনে থাকে, তার একটা বাহু হচ্ছে বাইরের দিকে, মানে তারা লাইগ্যান্ড, সাইটোকাইন, গ্রোথ রিসিপ্টর বা গ্রোথ ফ্যাক্টর, এদেরকে বাইন্ড করার জন্য তাদের বাহুটা সেলের বাইরে বাড়ায় থাকে, তারা এসে লাগলে তারা অ্যাক্টিভেটেড হয়। তাদের আবার ইন্ট্রাসেলুলার, তাদের মেমব্রেন স্প্যানিং একটা ডোমেন আছে, আবার ইন্ট্রাসেলুলার ডোমেন আছে। ইন্ট্রাসেলুলার ডোমেইনটা তখন প্রথমত ফসফোরাইলেটেড হয়, তারপরে ডাইমাইরাইজ করে, তারপরে তারা নিচের তাদের পরবর্তী যেই মানে আমাদের যে পাথওয়ে, সেই পাথওয়ের এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করে। এখন আর কিন্তু আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে নন রিসিপ্টর টাইরোসিন কাইনেজ। তার মানে বিষয়টা কিন্তু বড়ই আসলে। হ্যাঁ, এখন জেনাস কাইনেজ হচ্ছে, এটা প্রথম আবিষ্কার করা হয় এবং নাম দেওয়া হয় 1989-এ। এটা হচ্ছে এ ফ্যামিলি অফ ইন্ট্রাসেলুলার, এগুলো সব ইন্ট্রাসেলুলার নন রিসিপ্টর টাইরোসিন কাইনেজ দ্যাট ট্রান্সডিউসেস সাইটোকাইন মেডিয়েটেড সিগন্যালস ভায়া দ্য জ্যাকস্ট্যাট পাথওয়ে। এখন আমি জ্যাকস্ট্যাট পাথওয়েটা একটু পরেই দেখাচ্ছি। এবং এদের আওতায় চারটা, আমাদের হিউম্যান বায়োলজিতে এদের আওতায় চারটা কাইনেজ আছে। একটা হচ্ছে জেনাস কাইনেজ 1, জেনাস কাইনেজ 2, জেনাস কাইনেজ 3, টাইরোসিন কাইনেজ 2। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন অনেকেরই আসতে পারে যে আমরা এই তিনটার নাম দিলাম জেনাস কাইনেজ, অথচ এইটার নাম কেন দিয়ে রাখলাম টাইরোসিন কাইনেজ 2 বা টিক 2? কারণটা কি? কারণ হচ্ছে আসলে ওই জেনাস কাইনেজ যে গ্রুপটা, এই গ্রুপটার আইডেন্টিফিকেশন এবং ক্যারেক্টারাইজেশন হয় 1989-এ, অথচ টাইরোসিন কাইনেজ তার অনেক আগে, 9 বছর আগে 1980-তে আবিষ্কার হয়। তার নামটাও দেওয়া হয়ে যায়, সেও টাইরোসিনকেই আসলে ফসফোরাইলেট করে পলিপেপটাইড চেইনের উপরে, কিন্তু সে আগেই আবিষ্কার হয়েছে, তার নাম আগেই দেওয়া হয়ে গেছে, প্রচলিত হয়েছে। এই জন্য একটা মায়ার বন্ধনে জড়ায় পড়ে তখনকার বিজ্ঞানী সমাজ এর নামটাকে আর বদলাননি। কিন্তু যদি এটাকে মানে রিনেম করে বলা হতো টাইরোসিন কাইনেজ 4, কোনো ক্ষতি হইতো না আর কি, চলতো, তাতেও চলতো। তাইলে এখন আমি সেই জ্যাকস্ট্যাট পাথটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সাইটোকাইন, যেমন আমাদের টিএনএফ, IL-6, IL-1, তারপরে ইন্টারফেরন গামা, ইন্টারফেরন আলফা, এরা হচ্ছে সব সাইটোকাইন। এরা যখন তাদের রেসপেক্টিভ রিসিপ্টরে এসে লাগবে সেল মেমব্রেনে, সেলের সারফেসে, তখন ওই সাইটোকাইন রিসিপ্টরটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই সাইটোকাইন রিসিপ্টরেও কিন্তু আমি বললাম আমাদের আসলে মেজর তিনটা ডোমেইন থাকে। একটা হচ্ছে এক্সট্রাসেলুলার, যেটা হচ্ছে লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেইন, একটা হচ্ছে মেমব্রেন স্প্যানিং ডোমেইন, আরেকটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডোমেইন, যেটা ভিতরের দিকে তার বাহু বাড়ায় থাকে এবং সেখানে সে একটা জেনাস কাইনেজের সাথে তার সম্পর্ক থাকে এবং সে তখন জেনাস কাইনেজকে ফসফোরাইলেট করে। এগুলি কিন্তু এক একটা স্পেসিফিক গ্রুপ। এখানে কোন রিসিপ্টরটা অ্যাক্টিভেটেড হলো, সেটাকে IL-6 রিসিপ্টর, সেটাকে IL-1 রিসিপ্টর, সেটাকে ইন্টারফেরন রিসিপ্টর, তার উপর নির্ভর করে একটা নির্দিষ্ট গ্রুপ অফ জেনাস কাইনেজ কিন্তু অ্যাক্টিভেটেড হবে। এগুলি পাইকারি না, র্যান্ডম না, যে আমি হইলাম সবগুলোকে, মানে প্রমিসকুয়াস মলিকিউল না এরা। তাইলে এখন তারা সেই জ্যাককে অ্যাক্টিভেট করলো, জ্যাক অ্যাক্টিভেটেড হয়ে আবার তার পাল্টা আরো কিছুকে অ্যাক্টিভেট করলো। অ্যাক্টিভেট হওয়ার পরে, আমি এদিকে আর যাচ্ছি না, এটা আমার বর্তমান আলোচনার জন্য। এই জ্যাকগুলোর আলটিমেটলি ডিগ্রেডেশন হয় প্রোটিয়াসোমে, সেখানে তারা ভাঙে, শেষ হয়ে যায়। কারণ আমাদের এখানে যা কিছু অ্যাক্টিভ হয় তারপরে আবার তার ভাঙারও একটা দরকার হয়। তা সেই জ্যাকটা যে ফাইনালি স্ট্যাট, স্ট্যাট হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ট্রান্সক্রিপশন, স্ট্যাট কথাটা এখান থেকে আসছে। স্ট্যাট মলিকিউলকে সে ফসফোরাইলেট করে, তখন ওই ফসফোরাইলেটেড স্ট্যাট মলিকিউল সে ডাইমারাইজড হয়, অ্যাক্টিভ হয় এবং সে নিউক্লিয়াসে যে ঢোকে। এবং নিউক্লিয়াসে ঢোকার পরে সে তার জন্য, তাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, তার উপর অর্পণ করা হয়েছে যে দায়িত্ব, সে একটা গ্রুপ অফ জিনসের যে প্রোমোটার রিজিয়ন, সেখানে যে অ্যাটাচড হয় এবং জিনের ট্রান্সক্রিপশন শুরু হয়ে যায়। এটাই হচ্ছে জ্যাকস্ট্যাট পাথওয়ের মূল জিনিস। এখানে আমি ওই জ্যাক
কাইনেজ এনজাইমের ছবি দেখাচ্ছি। সেটা একটা ডাইমার, হিটারো ডাইমার। তার এইটা একটা সাইড বাঁদিকের, আর এটা একটা ডান দিকের, এটা আরেকটা সাইড। এটা হচ্ছে অনেকটা, আমরা বলতে পারি যে চোরের রেখাও চুরি করো, গৃহস্থ রেখাও ধরো ধরো, ওই টাইপের মলিকিউল। এই মলিকিউলটা, তার যে টার্গেট মলিকিউল, সেটা পরের স্টেপের একটা জ্যাকও হতে পারে, আবার স্ট্যাটও হতে পারে। তাকে ফসফোরাইট করার জন্য সদা ব্যগ্র থাকে। এই অংশটা সবসময় লাফাইতে থাকে যে না, একে আমি অ্যাক্টিভেট করব। আর একটু সে বুড়া মাতবর, সে চায় ওই ফসফোরাইলেশনটাকে কন্ট্রোল করা। তা এটা অনেকটা দেখতে এই যে রোমান গড জেনাস, সেই জেনাসের দুইটা মাথা। এই মাথা হচ্ছে সবকিছুতে আগুন ধরায় দেওয়া, সমাজে বিপ্লব ঘটায় দেওয়া। আর এই মাথাটা হচ্ছে তার রাশটা টেনে ধরা, এই মাথার সেই কাজ। এবং তার থেকেই তোমরা বুঝতে পারতেছো যে এই এনজাইম গুলোর নাম হয়েছে জেনাস কাইনেজ, কারণ সেই জেনাস কাইনেজেরও কিন্তু ডাইমার। একটা হচ্ছে অ্যাক্টিভ করাবো, আগুন ধরাবো, আরেকটা হচ্ছে আগুনকে নিভাবো। এই ধরনের তাদের দায়িত্ব নিয়ে তারা পালন করে। তাইলে এখন আমি দেখাচ্ছি, মানে আমাদের যে কতগুলো জ্যাক, আমি তো 4টা টাইপের জ্যাকের কথা বললাম, তাদের কি কি কাজ এবং তারা কোন সাইটোকাইনের রেসপন্সে অ্যাক্টিভেটেড হয়। এগুলো হচ্ছে সাইটোকাইনস, আর এগুলো হচ্ছে সেই জ্যাকটা। প্রথম জ্যাক ওয়ান। জ্যাক ওয়ান যখন অ্যাক্টিভেটেড হবে, তখন সে যে স্ট্যাটদেরকে অ্যাক্টিভেট করবে, সেই স্ট্যাটদের কাজ হবে এমন কতগুলো জিনকে প্রমোট করা, যেই জিনগুলো হচ্ছে রেসপন্সিবল ফর ইনফ্লামেশন, গ্রানুলোপয়েসিস অ্যান্ড নিউরোনাল সার্ভাইভাল। জ্যাক টু, জ্যাক টুর কাজ হচ্ছে ইরিথ্রোপয়েসিস, মাইলোপয়েসিস, প্লেটলেট প্রোডাকশন অ্যান্ড থ্রম্বোসিস, এগুলোকে স্টিমুলেট করা। যার জন্য যখন আমরা দেখি যে আমরা একটা মলিকিউল ব্যবহার করতেছি যেটা জ্যাক ওয়ান আর জ্যাক টু দুটাকেই ইনহিবিট করে, কিন্তু মানুষটার একটু সিভিয়ার অ্যানিমিয়া হয়ে গেছে, অথবা নিউট্রোপেনিয়া অথবা থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, অথবা, আর আচ্ছা সে অথবাটা এখন নাই বা বলি পরে, তখন আমরা ওই জ্যাক টু কে বাদ দিয়ে শুধু জ্যাক ওয়ান কে স্টিমুলেট করবে এরকম কোন মলিকিউল আছে কিনা সেদিকে আমরা যাব। জ্যাক থ্রি, জ্যাক থ্রি এর কাজ হচ্ছে গ্রোথ অ্যান্ড প্রলিফারেশন অফ টি সেলস অ্যান্ড এনকে সেলস। তার মানে আমার মনে হয় তোমরা অনেকেই জানো, আমাদের টি সেল আর এনকে সেল কিন্তু রেসপন্সিবল ফর অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ক্যান্সার ইমিউনিটি। তার মানে জ্যাক থ্রিকে যদি আমি ইনহিবিট করি, তাহলে এই ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো বাড়তে পারে। তারপর হচ্ছে টিক টু। টিক টু হচ্ছে বি সেল ডিফারেন্সিয়েশন, টি সেল ম্যাচুরেশন অ্যান্ড অ্যান্টিবডি প্রোডাকশন তার সাথে জড়িত। এবং আমরা এটাও জানি যে সোরিয়াসিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, তারপরে ডার্মাটোমায়াসাইটিস, এদের প্যাথোজেনেসিসে কিন্তু টিক টুটা ইনভলভ। কাজেই এদেরকে যদি, এই রোগগুলোকে আমি কন্ট্রোল করতে চাই, তাহলে এমন একটা জ্যাক, মানে জ্যাক ইনহিবিটর আমাদের থাকা ভালো, যেটা টিক টুকে ইনহিবিট করবে। তাহলে এখন আমি যাচ্ছি, মানে এই জ্যাক টু, জ্যাক টু আমি বিভিন্ন আমাদের দেশে এখন এই মুহূর্তে 1 2 আমাদের পেফিসিটিনিবটা আমাদের পাওয়া যায় না। আসলে পেফিসিটিনিব পৃথিবীর বেশিরভাগ দেশ থেকে উইথড্র করা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে একটা প্যানজ্যাক ইনহিবিটর, মানে সাইড এফেক্ট অনেক বেশি, এই জন্য। কিন্তু বাকি 5টাই আমাদের দেশে পাওয়া যাচ্ছে। টোফাসিটিনিবের কথা সবাই জানে, বারিসিটিনিবের কথাও সবাই জানে, উপাডাসিটিনিব পাওয়া যায়, ফিলগোটিনিব পাওয়া যায়, এবং ডিউক্রাভাসিটিনিবটা হচ্ছে টিক টু ইনহিবিটর। ওই যে শেষে বললাম বিসেলের জন্য কাজ করবে, সোরিয়াসিস, এসএলই, ডার্মাটোমাই, মানে এদের জন্য কাজ করবে। এটা হচ্ছে সেটা আমাদের ডিউক্রাভাসিটিনিব, এটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে। মোটামুটি এই 5টা পাওয়া যায়। কিন্তু তার মধ্যে টোফাসিটিনিব হচ্ছে একটা নিয়ারলি প্যানজ্যাক ইনহিবিটর, কিন্তু সবগুলোকে করে, শুধুমাত্র টিক টুকে বাদ দিয়ে। বারিসিটিনিব জ্যাক ওয়ান আর জ্যাক টু কেও করে, তার মানে সাইটোপেনিয়াও করবে, থ্রম্বোসিসও বাড়াবে। আর উপাডাসিটিনিব আর ফিলগোটিনিব হচ্ছে অনলি পিওর জ্যাক ওয়ান। তার মানে ওই জ্যাক টু আর জ্যাক থ্রিকে ইনহিবিট করা যে সাইড এফেক্ট গুলো, সেগুলো এই দুটোর সাথে কম হবে, সাইটোপেনিয়াও কম হবে। আর ডিউক্রাভাসিটিনিব হচ্ছে টিক টু ইনহিবিটর, এটা। তাহলে এখন আমি এরপরে আমার মূল প্রসঙ্গে আসব। জুডিশিয়াসনেস বলতে আমরা কি বুঝাই? জুডিশিয়াসনেসে আমাদের 4টা জায়গায় আমাদের জুডিশিয়াস হতে হবে। নাম্বার 1 হচ্ছে পেশেন্ট সিলেকশন, নাম্বার 2 পেশেন্ট প্রিপারেশন,
নাম্বার 2 আমাদের খেয়াল রাখতে হবে, নাম্বার 3 ড্রাগ ইন্টারাকশন, এদের সাথে কোন কোন ড্রাগের ইন্টারাকশন আছে, এবং নাম্বার 4 হচ্ছে আমরা কিভাবে মনিটর করব। তাহলে প্রথম আসি ড্রাগস মানে পেশেন্ট সিলেকশন। পেশেন্ট সিলেকশনে আমাদের প্রথমেই জানতে হয়, মানে আমি খারাপ জিনিস দিয়ে শুরু করতেছি যে অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন কোথায় কোথায় আছে, কোন কোন রোগীদেরকে আমরা জ্যাক ইনহিবিটর মোটেই দেব না। এটা হচ্ছে প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং, এবং পেশেন্টস কনসিডারিং প্রেগনেন্সি, অ্যাক্টিভ ইনফেকশন সাচ এস টিউবারকুলোসিস, হেপাটাইটিস বি, সি, এইচআইভি, এমন অ্যাকিউট ইনফেকশনের মধ্যে আমরা দেবো না, ইনফেকশন ভালো করে তারপরে দেবো। অ্যাক্টিভ অ্যান্ড অর রিকারেন্ট শিঙ্গলস, যাদের বারবার হার্পেস জোস্টার হয়, এবং এমন এমন কিছু মানুষ থাকেন যাদেরকে হার্পেস জোস্টার ভ্যাকসিন দেওয়ার পরেও হার্পেস হতে থাকে, তাদের ক্ষেত্রে আমরা আসলে মানে জ্যাক ইনহিবিটর দেবো না। রিকারেন্ট সিভিয়ার ইনফেকশন অথবা ফ্রিকুয়েন্ট হসপিটালাইজেশন ফর সিরিয়াস ইনফেকশন, তাদের ক্ষেত্রে আমরা জ্যাক ইনহিবিটরকে অ্যাভয়েড করে অন্য আর কি দেওয়া যায় সেই চেষ্টা করব। অ্যাক্টিভ ম্যালিগনেন্সি অর এ হিস্ট্রি অফ মাল্টিপল ক্যান্সার্স, তাদেরকেও দেবো না। অনগোয়িং ম্যান্ডেটরি ট্রিটমেন্ট উইথ আদার ইমিউনোসাপ্রেসিভ, যেমন ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্ট পেশেন্ট, তাদেরকে আমাদের এমন কিছু দরকারও থাকে, আমরা দেখলাম যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার মানে আমাদের মেথোট্রেক্সের সালফাসালাজিন, লেফ্টোনামাইড, এগুলি তো কোনো কাজই হয়নি, তাকে আমাদের তো, এবং বায়োলজিক অ্যাফোর্ডও করতে পারবে না, তাকে তো আমাদের জ্যাকই দিতে হবে। কিন্তু সেই মানুষরা যদি ট্রান্সপ্ল্যান্টের জন্য অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ খান, তাকে আমরা এটা দিতে পারবো না। সিভিয়ার অর্গান ফেইলিউর, ফর এক্সাম্পল ডিকম্পেনসেটেড সিরোসিস অ্যান্ড এন্ড স্টেজ কিডনি ডিজিজ রিকোয়ারিং ডায়ালাইসিস। এছাড়াও আমাদের যদি কারো সিভিয়ার হার্ট ফেলিউর থাকে, নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাস 4, মানে বসে থাকলেও হাঁপাচ্ছেন, তারপরে অ্যাডভান্সড রেসপিরেটরি ফেইলিউর, এদেরকেও আমরা আসলে এগুলো অ্যাভয়েড করে যাব। তাহলে এখন আর আমাদের আরো কতগুলো কন্ডিশন আছে যেখানে আমাদের অ্যাবসলিউট নিষেধাজ্ঞা না, আমরা দিতে পারি, কিন্তু আমাদের বাড়তি প্রিকশন সেখানে এক্সারসাইজ করতে হবে। যেমন একটা হচ্ছে এইজ মোর দেন 65, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজেস অর রিস্ক ফ্যাক্টরস ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের থাকে, তাদের হিস্ট্রি অফ ম্যালিগনেন্সিস এক্সেপ্ট ট্রিটেড নন মেলানোমা স্কিন ক্যান্সার। আসলে নন মেলানোমা স্কিন ক্যান্সার মানে যেমন বেজাল সেল কার্সিনোমা, তারপরে আমাদের মানে এই ধরনের যেগুলো আছে সেগুলোতে ইমিউন সিস্টেমের অত বিরাট রোল নাই, সেগুলো আসলে ওই আলো দিয়ে ডিএনএ ব্রেকডাউন হওয়ার উপর নির্ভর করে। ইমিউন সার্ভেইলেন্স ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, কাজেই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মেলানোমার ক্ষেত্রে পারবো না। তারপরে ইনফেকশন যদি থাকে তাহলেও আমাদের অ্যাভয়েড করতে হবে, ইনফেকশনটাকে ভালো করে তারপরে দিতে পারলে ভালো। তারপর রিস্ক ফর জিআই পারফোরেশন, যেমন যাদের আগে ডাইভার্টিকুলাইটিস হয়ে গেছে তার থেকে পারফোরেশন হতে পারে, অথবা পাস্ট হিস্ট্রি অফ পারফোরেশন যাদের আছে, তাদের ক্ষেত্রে আমাদের জ্যাক ইনহিবিটর খুব সাবধানে ব্যবহার করতে হবে। সাবধান মানে আমরা লো ডোজ দেব, তুলনামূলকভাবে একটা নিরাপদ যত ন্যারো স্পেকট্রাম দিতে পারি, আমরা আস্তে আস্তে ডোজ বাড়াবো এবং খুব ক্লোজ ভিজিলেন্সে রাখবো, আমরা শর্টার ইন্টারভাল পরে ফলো আপটা দেবো, এইসব করতে হবে আর কি। আর লিম্ফোপেনিয়া যদি থাকে তাদের ক্ষেত্রে আমাদের খুব সাবধান। দিস আর নট অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন বাট রিলেটিভ। তাইলে এখন আমাদের কাদের ক্ষেত্রে সিলেক্টিভ জ্যাক1 ইনহিবিটর, ওই যে বললাম উপাটাসিটিনিব আর ফিলগোটিনিব, এগুলি আমরা কাদের ক্ষেত্রে কনসিডার করবো? যাদের থ্রম্বোএম্বোলিক ডিজিজের হিস্ট্রি আছে, যেমন পাস্ট হিস্ট্রি অফ ডিপ ভেইন থ্রম্বোসিস অথবা পালমোনারি এম্বোলিজম, তাদের ক্ষেত্রে আমাদের ওই মানে আমাদের সিলেক্টিভ জ্যাক1 কনসিডার করতে হবে, জ্যাক2/3 ইনহিবিটর বাদ দিতে হবে, অ্যাভয়েড করতে হবে। অ্যানিমিয়া, যদি হেমোগ্লোবিন থাকে লেস দ্যান 8 গ্রাম আর থ্রম্বোসাইটোপেনিয়া যদি থাকে, তাদের ক্ষেত্রে আমাদের আইদার উপাটাসিটিনিব অর ফিলগোটিনিব। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন কিন্তু অনেকেই নিচ্ছেন, অনেকে তো পাইকারি ভাবে ব্যবহার করতেছেন, এমনকি ওই কি বলে মাইগ্রেনের হেডেক হইলেও টোফাসিটিনিব, তারপরে দাঁতের ব্যথা হইলেও টোফাসিটিনিব, ডিসমেনোরিয়া তো টোফাসিটিনিব, এরকম প্রেসক্রিপশন আমি পাইছি আমার জীবনে, এই জন্যই বলতেছি। টোফাসিটিনিব ব্যবহার করতেছেন অনেকে, কিন্তু আমি তাদের কথা বাদ দিচ্ছি। যারা মোটামুটি চিন্তা ভাবনা করে মানে রোগ বুঝে এবং তার সত্যিকার অ্যাপ্লিকেবিলিটি বুঝে যারা ডাক্তারি করেন, তাদের জন্য আমার এই কথাটা। এই যে টোফাসিটিনিব, এখন টোফাসিনিবে কিন্তু ইন্ডিকেশন হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং
পলিআর্টিকুলার জিআইএ, মানে 4টা হচ্ছে লেভেল, মানে যেগুলো ইউএস এফডিএ অলরেডি অ্যাপ্রুভ করে দিছে। আর এছাড়া অফ লেভেল আছে, মানে যেগুলোর জন্য রিসার্চ ডাটা ফেভারে, কিন্তু এখনো মানে একদম পুরাপুরি সন্তোষজনক না হতে এখনো ইউএস এফডিএ এর অ্যাপ্রুভালটা পাওয়া যায়নি। তার মধ্যে আছে এসএলই, টাকাশু আর্থারাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, এবং আমাদের কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যাসোসিয়েটেড ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এই ক্যাটাগরিতে রিসার্চ ডাটা আছে, প্রমিস আছে। এবং আমরাও যদি দেখি যে একজন রোগীকে আমাদের মানে কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডিলোলিসিস কন্ট্রোল করতে পারিনি, বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, মানে আমরা তাদের ক্ষেত্রে মানে আমরা যদি তারা মানে সরি এসএলই, টাকাশু, আমরা তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের রোগীকে পরিষ্কার জানাতে হবে যে এই রোগের জন্য এখনো এইটা একটা অনুমোদিত ওষুধ না, কিন্তু কিছু রিসার্চ এভিডেন্স আছে কার্যকারিতার, এবং অন্য বিকল্পের তুলনায় এগুলোর দামটা কম, অনেক কম। সেই কারণে আমরা আপনাদের জন্য এটা বিবেচনা করছি, সেটা রোগীকে জানাতে হবে। কিন্তু তার মানে টোফাসিটিমের জন্য লেভেল ইন্ডিকেশন 4টা, আর অফ লেভেল হচ্ছে 4টা, মোট 8টা। তারপরে এখানে এই জন্য আমি কিন্তু ব্রড স্পেকট্রাম বলতে পারবো না, কারণ আমাদের রিমেটিক ডিজিজ ওই যে আমাদের কি বলে সিডিসি ক্লাসিফিকেশন অনুসারে কিন্তু 693টা, তার মধ্যে মাত্র 8টার জন্য এটার কিছু প্রমাণ অথবা অনুমোদন আছে। বারিসিটিম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর অফ লেভেল হচ্ছে এসএলই আর এসএসসি, মানে সিস্টেমিক স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড আইএলডি। তারপরে উপাটাসিটিনিব হচ্ছে, মানে এখানেও 5টা আছে, এটা কিন্তু টোফাসিটিমের চেয়ে একটু বেশি। আর এ অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস, এটা কিন্তু এখানে নাই। কারণ মানে কোথাও কোথাও কিছু অল্প, যদিও খুব কম পার্সেন্টেজ, দেখা যায় যে ক্রনস ডিজিজটা টোফাসিটিনিব দিলে এটা বেড়ে যায়, অ্যাগ্রেভেটেড হয়। এই কারণে আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিসে টোফাসিটিনিবকে এখনো রিকমেন্ড করা হয়নি। যদিও যাদের ক্ষেত্রে ক্রনসটা মাথা চাড়া দেয় না, তাদের ক্ষেত্রে আবার ক্রনস আর্থ্রাইটিস কিন্তু টোফাসিটিনিবের কন্ট্রোলে আসে। তারপরে আমাদের সতর্ক থাকা দরকার। কিন্তু আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিসে উপাসিটিনিব কিন্তু মানে আন্ডারলাইং যে আইবিডি, তাকে কিন্তু অ্যাগ্রেভেট করে না। কাজে উপাটাসিটিনিব মানে অ্যাটলিস্ট এই পর্যন্ত তেমন কোনো এভিডেন্স নাই। সেই কারণে এখানে 5টা আর এখানে হচ্ছে 3টা। ঘুরে ফিরে এই টোফাসিটিনিব আর উপাসিটিনিবের ইন্ডিকেশনের রেঞ্জটাই ব্রড কম্পেয়ার টু আদার্স, মানে 8টা করে আছে ইন্ডিকেশন, দুই দিক যদি মিলাই, তার মানে আমরা শুধুমাত্র এই দুইটাকে কম্পারেটিভলি ব্রড স্পেকট্রাম বলতে পারি। ফিলগোটিনিব এখন পর্যন্ত রিকমেন্ডেড অনলি ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু দেয়ার আর অনগোয়িং ফেজ 2 ট্রায়াল ইন অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস এন্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস। প্রমিস মানে মনে হচ্ছে যে অ্যাপ্রুভাল হয়তো পেয়েও যাবে, কিন্তু দামটা অনেক বেশি। বাংলাদেশে সম্ভবত 200 মিলিগ্রামের একটা ট্যাবলেট 450 টাকা, ডেইলি 450 করে। আর ডিওক্রাভাসিটিনিব সোফার, এটার নাম হচ্ছে ক্রাভাসিন, সোফার রিকমেন্ডেড অনলি ফর সোরিয়াসিস, মানে ফর কিউটেনিয়াস সোরিয়াসিস, নট ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস। কিন্তু এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং এসএলই, পার্টিকুলারলি দ্য কিউটেনিয়াস ম্যানিফেস্টেশনস অফ এসএলই, তার জন্য এটার এফিকেসির কিছু এভিডেন্স, রিসার্চ এভিডেন্স আছে, কিন্তু এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। তাহলে এখন তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের ওই অনেকেই জ্যাক ইনহিবিটরকে জ্যাক অফ অল ট্রেডস হিসাবে ব্যবহার করা শুরু করছেন। ইন রিয়েলিটি দে আর নট জ্যাকস অফ অল ট্রেডস, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার আমি একটু তোমাদের সবাইকে এখানে, আসলে আমি জানি যে যারা আছে উপস্থিত বেশিরভাগই একটা বড় অংশ আমার ছাত্র, আর যারা আমার ছাত্র না তারাও বয়সে আমার চেয়ে ছোট। আমার সমবয়সী খুব বেশি হলে 2-3 জন থাকবেন, যেমন ডক্টর প্রফেসর দিলীপ রায় থাকেন, উনি মাঝে মাঝে আমার ক্লাসমেট। প্রফেসর সজল ব্যানার্জি স্যার মোস্ট প্রবাবলি আছেন। ও আচ্ছা, উনি আমার ক্লাসমেট। এখন যদিও মানে আমি এনাদেরকেও তুমি তুমি বলতেও পারি আর কি, হ্যাঁ। কাজেই আমি এখানে তুমি করে বলে যাচ্ছি আর কি, হ্যাঁ। তা আমি মানে সজল ব্যানার্জি স্যারের কাছে মাফ চেয়ে নিয়ে আগাচ্ছি। তাহলে এখন 2022 ইউলার রিকমেন্ডেশন ফর ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের লেটেস্ট রিকমেন্ডেশন। তা এখানে বলা হয়েছে যে প্রথম ফেজটা হচ্ছে আমরা মেথোট্রেক্সেট দিয়ে ট্রিটমেন্ট শুরু করব,
এবং আমরা যদি মেথোট্রেক্সেটে যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে আমরা লেফ্লোমাইড অথবা সালফাসালাজিন দিয়ে ট্রিট করব। এটা আমি আমার আগের একটা লেকচারে বলছিলাম যে যেই রোগীদের জন্য মেথোট্রেক্সেট কন্ট্রাইন্ডিকেটেড তাদের বেশিরভাগের জন্য লেফ্লোমাইডও কন্ট্রাইন্ডিকেটেড হয়ে যাবে। কাজে আমাদের একমাত্র অপশন থাকে সালফাসালাজিন। যদি 3 মাসে যদি ইমপ্রুভ হয়, মানে এদের সবগুলো আমাদের সব রোগে আমরা দেখি যে 3 মাসে ইমপ্রুভমেন্ট, মানে একটা পারসেপ্টেবল ইমপ্রুভমেন্ট, সেই ইমপ্রুভমেন্টের অবজেক্টিভ ডেফিনেশন আছে, আমি একটু পরে সেটাতে আসবো। আর 6 মাসের মাথায় আমার টার্গেট রিচ করা, একদম ফাইনাল টার্গেট অ্যাচিভ করা, এইটা না হলে আমরা ধরবো যে এ দিয়ে কাজ হচ্ছে না। তখন আমরা দ্বিতীয় ধাপে যাব, এবং দ্বিতীয় ধাপে আমাদের একটা বায়োলজিক্যাল ডিসমডিফাইং ড্রাগ লাইক আমাদের অ্যাডালিমোমাব, তারপর ইটানেরসেপ্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা জ্যাক ইনহিবিটর লাইক টোফাসিটিনিব, বারিসিটিনিব, বাটাসিটিনিব, এগুলি আমরা দ্বিতীয় ধাপে যে ব্যবহার করতে পারি, প্রথম ধাপে না। কিন্তু এরা শুরুর ওষুধ না, প্রথমে এটা দেওয়া যাবে না। প্রথমে আমাদের একটা কনভেনশনাল ওষুধ দিয়ে একটা ট্রায়াল দিতেই হবে। সেই ট্রায়াল বলতে কি বোঝায় সেটা আমি একটু পরে আসতেছি, কারণ এটা আমার আজকের লেকচারে কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমাদের মেথোট্রেক্সেটের ব্যাপারে হোয়াট আর দ্য ডেফিনিশনস অফ একটা কমপ্লিটেড ট্রায়াল। একটা এখানে আমি প্রথমে একটা দেখাচ্ছি, স্যাটিসফ্যাক্টরি রেসপন্স হতে 18 থেকে 25 মিলিগ্রাম পার উইক লাগে। তার মানে আমি যদি 15 মিলিগ্রাম দিয়ে কাজ হয়নি বলে আমরা টোফাসিনিবে সুইচ করি, এটা কিন্তু আমাদের নিজেদের মানে জ্ঞানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এবং মে রিকোয়ার এসকেলেশন আপ টু 30 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি উইকলি, কারো কারো ক্ষেত্রে 30 মিলিগ্রাম পর্যন্ত লাগতে পারে। আমি এই কথাটা এমফেসাইজ করব, কারণ আমাদের মনে রাখতে হবে যে মেথোট্রেক্সেট ইজ নট অনলি মাচ চিপার বাট অলসো মাচ সেফার দেন জ্যাক ইনহিবিটার্স। তাইলে এখন আমরা কোন রুটে দেব? সাবকিউটেনিয়াস রুট ইজ সুপিরিয়র ইন এফিকেসি টু দ্য ওরাল রুট। তারপরে এখন আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে আমরা কিভাবে পরিমাপ করব? আমি এখানে DAS28 দেখাচ্ছি। আসলে আমাদের সত্যিকার অর্থে এখন পুরা পৃথিবীতেই কিন্তু DAS28 আন্ডার গ্রাজুয়েট কারিকুলামের অন্তর্ভুক্ত হয়ে গেছে, মানে ডাক্তারি পাস করতে গেলে DAS28 জানতে হবে। আমাদের দেশে সেটা এখনো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু পুরো পৃথিবীতে তা হয়ে গেছে। তার মানে একজন MBBS পাশ করা ডাক্তারও যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার দায়িত্ব নেন, তার কিন্তু DAS28 জানতে হবে এবং DAS28 কে ব্যবহার করতে হবে। তাতে আমরা কি কি করি? একটা টেন্ডার জয়েন্ট, মানে 28টা জয়েন্ট, এখানে যেগুলো দাগ দেওয়া আছে, এই 28টা জয়েন্টের মধ্যে কতগুলো জয়েন্ট টেন্ডার সেটা এখানে লিখবেন। তারপরে কতগুলো জয়েন্ট সোলেন সেটা এখানে লিখবেন। ইএসআর কত ইন দ্য ফার্স্ট আওয়ার, এবং জেনারেল হেলথ, এটা আমাদের রোগীকে বলতে হয় যে আপনার সবচেয়ে খারাপ অবস্থা, আপনার যখন রোগটা কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ, কোনো রোগের কিচ্ছু নাই, তখন হচ্ছে 0, আর যখন রোগটা সবচেয়ে খারাপ অবস্থায় তখন 100, আপনি কোন জায়গায় দেবেন, এবং সেটাকে আমাদের একটু কনভার্সনের ব্যাপার আছে, আমরা এখানে বসাবো। তাহলে এই করে আমাদের তারপরে আমাদের সেই ইয়েটা, মানে এরপরে যে হিসাব হচ্ছে, মানে DAS28 সমান 0.56 ইন্টু স্কোয়ার রুট অফ টেন্ডার জয়েন্ট কাউন্ট, 0.28 ইন্টু স্কোয়ার রুট অফ সোয়েলিং জয়েন্ট কাউন্ট, তারপরে 0.70 ইন্টু লগারিদম টু দ্য বেস অফ 10 অফ ESR, অ্যান্ড 0.014 ইন্টু গ্লোবাল হেলথ, যেটা ওই পেশেন্টের যেটা বললাম সেটা। তাহলে এইভাবে এটা এই হিসাবটা আমাদের কারোই নিজেদের করার দরকার নেই, কারণ এটার জন্য যে অ্যাপ পাওয়া যায় সেই অ্যাপ কিন্তু অটোমেটিক্যালি করে ফেলে এবং দিয়ে দেয় রেজাল্টটা। তাহলে এখন DAS28 সর্বোচ্চ প্রায় 9 পয়েন্ট কত জানি হতে পারে। যখন এটা 2.6 এর নিচে, তখন আমরা বলি যে রেমিশন হয়ে গেছে রোগের, যদিও তখন একটা দুটা জয়েন্টে মাইল্ড পেইন থাকতে পারে। যখন 2.6 থেকে 3.2, তখন আমরা বলি লো ডিজিজ অ্যাক্টিভিটি। বেসিক্যালি রেমিশন আর লো ডিজিজ অ্যাক্টিভিটি, এই দুটা আমাদের টার্গেট, কারণ অনেক রোগী থাকবেন যাদেরকে রেমিশনে রিচ করতে গেলে আমাদের টক্সিক ডোজে ওষুধগুলো নিয়ে যেতে হবে, অথবা ব্যয়বহুল হয়ে যাবে চিকিৎসাটা। মডারেট আমরা বলি যখন 3.2 থেকে 5.1, আর সিভিয়ার আমরা বলি যখন DAS28 ইজ মোর দেন 5.1, তখন আমরা বলি যে ডিজিজটা সিভিয়ার। তাহলে এখন আমরা ইনঅ্যাডিকুয়েট রেসপন্স টু CSDMARD অথবা যে কোনো ড্রাগেই রিউমাটয়েড আর্থ্রাইটিসের একজন রোগীর ইনঅ্যাডিকুয়েট রেসপন্স বলতে আমরা কি বুঝাই? একটা হচ্ছে ফেইলিউর অফ রিডাকশন অফ DAS28 বাই অ্যাটলিস্ট 50% এট দ্য এন্ড অফ 3 মান্থস, মানে যেই মানুষটার DAS28 ছিল 8, তার কিন্তু 3 মাসের মাথায় 4-এর মধ্যে আসতে হবে। তাইলে আমরা বলবো কাজ হয়েছে, তাহলে এই ড্রাগটা ব্যর্থ, আমরা অন্য ড্রাগে চলে যাব।
এটা হচ্ছে একটা, মানে এখন এবং এই যে শেষ 3 মাসের কথা বললাম, তার মধ্যে শেষ একটা মাস ওই পেশেন্ট শুড বি অন 20 মিলিগ্রাম অফ এমটিএক্স। শেষ চার সপ্তাহ 20 মিলিগ্রামের উপর থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা 15 মিলিগ্রাম দিয়ে চালালাম 3 মাস, তারপরে আমরা জাস্ট 28 হিসাব করে দেখলাম যে 50% কমেনি, তাহলে কিন্তু আমাদের চাহিদাটা পূরণ হচ্ছে না। তারপরে ফেইলিং টু অ্যাচিভ দ্য টার্গেট অফ ডাস 28 লেস দ্যান 3.2 অর লেস এট দ্য এন্ড অফ ইউজ অফ কন্টিনিউয়াস 6 মান্থস। 6 মাসের ব্যবহার করার পরেও যদি আমাদের মানে ওই যে লো ডিজিজ অ্যাক্টিভিটি অর রেমিশন যদি আমরা অ্যাচিভ না করি, এবং সেখানেও কিন্তু খেয়াল রাখতে হবে, শর্ত আছে, লাস্ট 2 মান্থস এট দ্য হাইয়েস্ট ডোজ, মানে ইন কেস অফ এমটিএক্স 25 to 30 মিলিগ্রাম অ্যান্ড প্রেফারেবলি বাই দ্য সাবকিউটেনিয়াস রুট। মানে এখানে সেই শর্তটা আছে, তার মানে আমাদের ওই সময় সাবকিউটেনিয়াস সুইচ করাটা উচিত। যদিও যাদের ব্যথা একটু কমে আসে, হয়তো 3.2 জায়গায় হিসাব করলে 3.5, তারা অনেক সময় সাবকিউটেনিয়াসে যেতে রাজি হন না। তা মোটামুটি তার মানে এগুলো যদি না হয়, এই অ্যাচিভমেন্ট যদি না হয়, তাহলে আমরা বলবো দ্য রেসপন্স টু সিএস ডিমান্ড ওয়াজ ইনঅ্যাডিকুয়েট। এখানে আমি একটা আমেরিকান রিসার্চ ডাটা দেখাচ্ছি, এটা 2017-তে পাবলিশ হয়েছিল, যে আমেরিকার রিউমাটোলজিস্টরা মানে কত মিলিগ্রামে গেলে, কত মিলিগ্রামে মেথোট্রেক্সেট কাজ না করলে সচরাচর বায়োলজিকে সুইচ করেন। এবং সেখানে দেখা গেছিল যে যখন বায়োলজিকে সুইচ করা হয়েছে, তখন 63% অফ দ্য পেশেন্টস ওয়ার অন এমটিএক্স 15 মিলিগ্রাম অর লেস। তার মানে তখনই তারা অস্থির হয়ে তারা ওষুধ বদলায় বায়োলজিকে চলে গেছেন। এই আর্টিকেলটা কিন্তু, এই রিসার্চটা করা হয়েছে এবং এই আর্টিকেলটা পাবলিশ করা হয়েছে রিউমাটোলজিস্টদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করার জন্য। কাজেই এটা আসলে এটা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য এই রিসার্চ, মানে আমরা কিন্তু তা করব না, এটা আমাদের করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে না। আমাদের ডোজ তার চেয়ে বেশিতেই যাইতে হবে এই ওষুধটা মেথোট্রেক্সেট ফেল করছে বলার আগে। তাহলে don't switch to a kinase inhibitor before a completed trial of maximized monotherapy with a CS-DMARD। এটা হচ্ছে আমার একটা প্রথম কষন। এখন আমি দেখাচ্ছি সোরিয়াটিক আর্থ্রাইটিসের ব্যাপারটা কিরকম। সোরিয়াটিক আর্থ্রাইটিসে কিন্তু মানে সোরিয়াটিক আর্থ্রাইটিসে আসলে প্রথম ফেজটা হচ্ছে কোনো ডিজিজ মডিফাইং ড্রাগ না দিয়ে। এটা রিকমেন্ড করা হয় যাদের মানে আপ টু 4 জয়েন্ট ইনভলভমেন্ট, হিস্ট্রি অফ লেস দেন 12 উইকস, এবং যাদের প্রেডিক্টার্স অফ পুয়ার প্রগনোসিস নাই, এরকম এই ধরনের রোগীদেরকে প্রথমে শুধুমাত্র এনএসএআইডি দিয়ে 12 সপ্তাহ ট্রায়াল দিতে বলে। এনএসএআইডি তারপরে বন্ধ করার পর আবার যদি ব্যথা বাড়ে তখনই মেথোট্রেক্সেট দিতে বলা হয়, এবং ইমপ্রুভ এট 3 মান্থস অর টার্গেট অ্যাচিভ এট 6 মান্থস। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসে বললাম যেরকম সেরকমই। তা যদি না হয় তখন আমরা যাব এই TNF1 ইনহিবিটর বা বায়োলজিক্স অথবা জ্যাক ইনহিবিটর, এগুলিতে আমরা তখন যেতে পারবো। তার মানে আলটিমেটলি আমি বুঝাতে চাচ্ছি যে ফর ভাস্ট মেজরিটি অফ দ্য ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথিস আমাদের কিন্তু শর্তই হচ্ছে আমাদের প্রথমে চেষ্টা করতে হবে একটা কনভেনশনাল, চিপার এবং মানে লেস টক্সিক একটা ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে চেষ্টা করা। যদি আমরা সেটাতে ফেল করি তারপরে আমরা ওখানে যাব। তাহলে আমরা আমরা হাউ ডু উই ডিফাইন adequate response in phase 1? Conclusive proof of inadequate response, conclusive proof of non-response to a CMS DMARD, inadequate dose for adequate duration। এটা আমাদের থাকতেই হবে। adequate dose মানে আমরা তো বললাম প্রত্যেকটারই কিন্তু একটা ডিফাইন্ড, একটা অ্যাপ্রুভড হাইয়েস্ট মানে লিমিট অফ ডোজ আছে, আমাদের সেই ডোজের কাছাকাছি বা সেই ডোজে পৌঁছাতে হবে, এবং অ্যাডিকুয়েট ডিউরেশন ফর ইন কেস অফ ক্রনিক ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথিস ফর পারসেপ্টেবল ইমপ্রুভমেন্ট 3 মাস, ফর অ্যাচিভমেন্ট অফ টার্গেট 6 মাস। এইভাবে যদি আমরা না যাই, তো যেতে না পারি, তখনই আমরা বুঝবো দ্য রেসপন্স হ্যাজ বিন ইনঅ্যাডিকুয়েট। এটা আমি গেলাম পেশেন্ট সিলেকশনের ব্যাপারে। আর সিলেকশনে তো আগেই আমি বলে দিচ্ছি যে যেই রোগের জন্য ইন্ডিকেশন নাই সেই রোগটা আমি ওখানে সর্বোচ্চ 8টা দেখে আসছি। যেই রোগের জন্য ইন্ডিকেশন নাই সেই রোগে তো আমরা ব্যবহার করতে পারবোই না। যেমন স্পাজমোডিক ডিসমেনুরিতে দেবো না, দাঁতের ব্যথায় দেবো না। আচ্ছা, এখন আমাদের পেশেন্ট প্রিপারেশনে আসতেছি। পেশেন্ট প্রিপারেশনের নাম্বার 1 হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশনস।
এবং তার জন্য আমরা কি কি করতে পারি? একটা থরো স্ক্রিনিং ফর ইনফেকশনস অ্যান্ড ম্যালিগনেন্সিস এট দ্য ভেরি বিগিনিং বিফোর স্টার্টিং। ক্লিনিক্যাল হচ্ছে ফোকাল সিমটমস অ্যান্ড সাইন্স, যেমন কাফ আছে কিনা, ডিজুরিয়া আছে কিনা, লয়েন পেইন আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তারপরে আমাদের স্কিনে কিছু আছে কিনা, নেইল ইনফেকশন যেমন অনিকোমাইকোসিস, তার ইম্পেটাইগো, তারপরে আমাদের ফাঙ্গাল সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনস, লিমফ্যাডেনোপ্যাথি, এপিডিডিমাইটিস, ভার্টিব্রাল কলাম পালপিট করতে হবে যে গিববাস আছে কিনা, এবং ওরাল ইনফেকশন মাউথ ক্যাভিটিও ভালো করে ইন্সপেক্ট করতে হবে। চেস্ট এক্সরে করতে হবে, কোয়ান্টিফেরন টিবিগোল টেস্ট অথবা টিউবারকুলিন টেস্ট, এবং আদার ক্লিনিক্যালি আইডেন্টিফাইড ফোকাস অথবা ক্লু যেগুলো আছে সেগুলোর ইমেজিং অথবা স্কোপি এইসব করে আমাদের দেখতে হবে। দরকার হলে ওখান থেকে ফাইন নিডল অ্যাসপিরেশন করে সাইটোলজি করা অথবা কোর বায়োপসি করে স্পেসিমেন এক্সামিন করা। এগুলো আমাদের হেপাটাইটিস ভাইরাস আছে কিনা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এবং কারণ এরা অনেক সময় সাইলেন্ট থাকে এবং অনেক সময় সাইলেন্ট ড্যামেজও করে যেতে থাকে। এবং যদি ইন্ডিকেশন থাকে, যদি ওই পার্টিকুলার পেশেন্টের যদি প্রমিসকিউটির হিস্ট্রি থাকে, তাহলে আমাদের এইচআইভিও দেখতে হবে। যদি ইনফেকশন থাকে তাহলে সেই ইনফেকশনটাকে ট্রিট করে ভালো করে দিতে হবে, এবং আমাদের কতগুলো ভ্যাকসিন দিতে হবে, আমাদের পেশেন্টকে এডুকেট করতে হবে। এগুলি হচ্ছে রোগীকে তৈরি করার কতগুলো পূর্ব শর্ত। এখন আমরা ইনফেকশন প্রিভেনশনের জন্য আরো কিছু করতে পারি। এনকারেজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রেগুলার এক্সারসাইজ করা, মেইনটেন্স অফ অপটিমাম নিউট্রিশন, এ ব্যালেন্স ডায়েট, তারপরে মেইনটেনিং গুড পার্সোনাল হাইজিন লাইক ওরাল কেয়ার, এবং ওবেইং মানে কোভিড-19 প্রিন্সিপালস লাইক হ্যান্ড ওয়াশিং, ডিস্টেন্সিং, মাস্ক। এগুলো আমাদের এই সমস্ত রোগীদেরকে যখন দেব, তখন বিশেষ করে যখন মানে জনসমাগমের মধ্যে যাবেন, তখন তাদেরকে এই জিনিসগুলো মানতে বলতে হবে, হাতটা ধুইতে পরামর্শ দিতে হবে, এবং অপটিমাম কন্ট্রোল অফ ডায়াবেটিস। কারণ আমরা সবাই জানি যে আনকন্ট্রোল ডায়াবেটিসও কিন্তু ইনফেকশনে প্রিডিসপোজ করে। আমাদের কতগুলো ভ্যাকসিন দিতে হবে, এবং বলা হয় যে অ্যাজ রিকমেন্ডেড ফর অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ইন দ্য পার্টিকুলার কান্ট্রি। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আমরা যেহেতু আমাদের দেশে এরকম কোনো রিকমেন্ডেশন নাই, সেই জন্য আমাদের মানে আমরা মোটামুটি সচরাচর আমেরিকারটাকে ফলো করি আর কি। পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জা অ্যানুয়ালি প্রথমে একবার রোগ ধরার সাথে সাথে একবার দিতে হবে, এরপরে প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চে। কারণ আমাদের দেশের কিন্তু পশ্চিমী দেশের সাথে তফাৎ হচ্ছে, আমাদের ইনফ্লুয়েঞ্জার টাইমটা হচ্ছে এপ্রিল থেকে আগস্ট, এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের পুরা এফিকেসি পেতে মাসখানেক দেরি হয়। নিউমোকক্কাল ভ্যাকসিন প্রথমে আমরা দেবো কনজুগেট ভ্যাকসিন, যেটা হচ্ছে 13 ভ্যালেন্ট, PCV13 বলে বলা হয়। ওইটা আমাদের দেশে ইনসেপ্টার আছে এভিমার নামে, আর ওদিকে বিদেশি আছে প্রেভনার 13। এটা দামি, ব্যয়বহুল। এভিমারটা হচ্ছে 4000 টাকা, এটা হচ্ছে 8000 টাকা। তবুও এটা প্রথমে দিয়ে নিতে পারেন, দিয়ে নেওয়াটা উচিত আসলে। তারপরে পলিস্যাকারাইড ভ্যাকসিন যেমন পেরেনোভ্যাক্স আর নিউমো-23 বা নিউমোভ্যাক্স নামও পাওয়া যায়, এগুলো দিতে হবে PCV13 দেওয়ার 8 সপ্তাহ পর। তারপরে হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ফর সার্ভিক্যাল ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড অলসো সার্ভিক্যাল ডিসপ্লেসিয়াস, আর হারপেস জোস্টার ভ্যাকসিন। আমাদের দেশে যদি এটা পাওয়া যায় না, কিন্তু মোটামুটি বাকি এগুলো সবই পাওয়া যায়, এগুলো আমাদের দিয়ে দিতেই হবে। তারপরে আমরা যখন কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস বা টিউবারকুলিন টেস্ট যখন পজিটিভ, তখন আমরা কি করব? কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস বা এমটি পজিটিভ হলেই এটা ল্যাটেন্ট টিউবারকুলোসিস, সে কথা কিন্তু আমরা বলতে পারবো না। আমাদের আবার ক্লিনিক্যাল রিভিজিট করতে হবে। রিভিজিট করে রোগীকে জিজ্ঞেস করতে হবে কাশি আছে কিনা, জ্বর জ্বর ভাব আছে কিনা, অরুচি আছে কিনা, ওয়েট লস আছে কিনা, প্রোফাউন্ড ফ্যাটিক আছে কিনা। এই 5টা হচ্ছে কার্ডিনাল সিমটমস অফ অ্যাক্টিভ টিউবারকুলোসিস। মানে অ্যাক্টিভ আরো কিছু ফিচার আছে, আমি সিমটমের কথা বলতেছি। তাইলে এখন যদি কাশি থাকে তাহলে আমাদের স্পুটাম এক্সামিন করতে হবে। যদি কাশিটা ড্রাই হয় তাহলে আমরা ইনডিউস স্পুটাম স্টাডিও করতে পারি ফর AFB, জিন এক্সপার্ট, অথবা যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়ে থাকে তাহলে আরো ভালো হয় MTB, NTM, DNA, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া, দুটাই দেখা। মানে ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট অথবা যারা মাল্টিপল অ্যান্টিবায়োটিক পেয়ে গেছেন তাদের জন্য, আর মাইক্রোব্যাকটেরিয়াল কালচার, এগুলো করতে হবে স্পুটাম নিয়ে। আর যদি কাশি যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমাদের মানে কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যানিং অফ দ্য চেস্ট,
মানে অনেক সময় চেস্ট সিটিতে আমরা টিউবারকুলোসিসের ফোকাস পাবো, কিন্তু আমরা চেস্ট এক্সরেতে নাও পেতে পারি। তারপরে আবার এক্সামিন করতে হবে, সেই ক্লিনিক্যাল রিভিজিটের পার্ট, লিম্ফ নোডস, স্পাইন, ব্রেস্ট, লিভার, এপিডিডাইমিস। লিভারটাকে ভালো করে পালপেট করতে হবে, লিভার বড় হয়ে আমাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, এপিডিডাইমিস পালপেট করতে হবে, স্পাইন পালপেট করতে হবে। যদি আমরা অ্যাক্টিভ টিউবারকুলোসিসের ফিচার যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট দিতে হবে, যেটা 4 ড্রাগ ট্রিটমেন্ট, যেটাকে আগেকার দিনে বলা হতো ক্যাটাগরি 1, সেটাই আমাদের দিতে হবে। আর যদি আমরা ওই জিন এক্সপার্টে যদি রিফাম্পিসিনের রেজিস্ট্যান্ট যদি পেয়ে থাকি, তাহলে হয়তো আমরা এমডিআর লাইক ট্রিটমেন্টও দিতে পারি, কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। তারপরে আর এখন আমি দেখাচ্ছি এই LTBI বলতে আমরা বুঝি ল্যাটেন্ট টিউবারকুলোসিস ইনফেকশন, মানে যাদের ওগুলো কিচ্ছু নাই, অনলি টিউবারকুলিন অথবা মানে কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস পজিটিভ, কিন্তু দেয়ার ইজ নো এভিডেন্স অফ আইদার ক্লিনিক্যাল অর ল্যাব এভিডেন্স অফ অ্যাক্টিভ টিউবারকুলোসিস, কিছু নাই, তাদেরকে আমরা বলবো ল্যাটেন্ট টিউবারকুলোসিস। এটা কিন্তু আমি বারবার সাবধান করে দিচ্ছি, কারণ আমরা যদি একজন অ্যাক্টিভ টিউবারকুলোসিসের রোগীকে ভুল করে ল্যাটেন্ট টিবি ট্রিটমেন্ট দিয়ে ফেলি, তাহলে কিন্তু সেই পেশেন্টের শরীরে যে ব্যাসিলাস গুলো আছে তারা কিন্তু রেজিস্ট্যান্স অ্যাকোয়ার করবে এবং টোটাল কমিউনিটির জন্য হ্যাজার্ড বাড়ায় দেবে। কাজে এটা আমাদের প্রত্যেক ডাক্তারের এই ব্যাপারে একদম 100% কমিটেড, মানে যেটা বলে ইমানে আমানে আমাদের এই রোগীদের হ্যান্ডেল করতে হবে। তাইলে এখন আমি দেখাচ্ছি এই আমাদের ল্যাটেন্ট টিবি আমরা কিভাবে ট্রিট করতে পারি। এটার জন্য আছে মানে 2টা রেজিমেন আছে, যেগুলো মডারেট, মানে মডারেট এভিডেন্স অফ এফিকেসি অ্যান্ড প্রেফার্ড। তার মধ্যে হচ্ছে 3 month INH প্লাস রিফাপিন্টিন গিভেন ওয়ান্স ডেইলি। মানে আমাদের এটা কিন্তু বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে, মানে বাংলাদেশে ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম, ICDDRB, তারপরে আরেকটা হচ্ছে ব্র্যাক আর ডেমিয়ান ফাউন্ডেশন, এই 4টা সোর্স দিয়ে কিন্তু এই ওষুধ বিলি হয়, মানে লিখে দিলে আমরা রেকমেন্ড করলেই কিন্তু ওখান থেকে দেওয়া হবে। এর কিন্তু রিকমেন্ডেশনটা স্ট্রং, এইটা হচ্ছে একটা মেজর ভালো ট্রিটমেন্ট। অথবা আরেকটা হচ্ছে 4 month রিফাম্পিসিন গিভেন্স ডেইলি অনলি, এটা আমরা তাদেরকে দিতে পারি যাদের INH কোনো সাইড এফেক্ট হয়ে গেছে তাদের জন্য, অথবা যাদের অলরেডি অ্যাক্টিভ নিউরোপ্যাথি আছে তাদের ক্ষেত্রে আমরা শুধু রিফাম্পিসিন দিতে পারি। এটারও রিকমেন্ডেশন লেভেল কিন্তু স্ট্রং, আর এফিকেসির এভিডেন্স হচ্ছে মডারেট। তারপরে আরেকটা, এটাও হচ্ছে এটার এফিকেসির এভিডেন্স কিন্তু উইক, কিন্তু ক্ষেত্র বিশেষে, যেমন যেটা ব্যবহার করি, যাদের পক্ষে এই ফর্মুলেশনে INH রিফাম্পিসিন যাদের মানে ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাদের জন্য 3 month INH প্লাস রিফাম্পিসিন গিভেন ডেইলি। আর অল্টারনেটিভ হচ্ছে 6 month INH গিভেন ডেইলি যাদের HIV পজিটিভ তাদের জন্য, কিন্তু এভিডেন্স অফ এফিকেসি লো আর রিকমেন্ডেশনটা কন্ডিশনাল। আরেকটা হচ্ছে 9 month অফ INH ডেইলি, এটার এভিডেন্স স্ট্রং, কিন্তু মানে মডারেট বা HIV নেগেটিভ পেশেন্টদের জন্য। তাহলে মোটামুটি এই হচ্ছে LTBI ট্রিটমেন্ট। একটু দেখাচ্ছি, এটা আমাদের প্রায় ঘন ঘনই দিতে হয় আসলে। ড্রাগ ইন্টারাকশনটার ব্যাপারে আমাদের একটু মনোযোগ রাখতে হবে, মানে আমাদের প্রথমে বুঝতে হবে যে অন্যান্য যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো আমরা কমনলি ব্যবহার করে থাকি তাদের সাথে কিন্তু তার একটা সাইনার্জিস্টিক ইফেক্ট আছে অন ইমিউনিটি। তার মানে আমরা সেই ড্রাগগুলো যখন কম্বাইন করব তখন আমাদের সতর্ক হতে হবে। আমি এই কথাটা বারবার জোর দিয়েই বলবো, কারণ আমি আমার অনেক প্রিয় ছাত্রকেও দেখছি প্রেসক্রিপশনে টোফাসিটিনিব প্লাস হাইড্রোস প্রেডনিসোলন, টোফাসিটিনিব প্লাস অ্যাজাথায়োপ্রিন, টোফাসিটিনিব প্লাস রেফ্লুনোমাইড এগুলো দিতে দেখছি, বা টোফাসিটিনিব প্লাস মাইক্রোফেনেট মফেটিন এগুলো দিতে দেখি। সেই কারণেই আমি এই কথাটা একটু জোর দিয়েই বলতেছি, যদিও আমি জানি যে যারা জানে তাদের জন্য আমার এই জোর দেওয়াটা একটু বোরিং হয়ে যাচ্ছে। তাইলে আমরা ইট শুড নট বি কম্বাইন্ড উইথ প্রেডনিসোলন মোর দেন 20 মিলিগ্রাম পার ডে, মানে যাকে আমরা টোফাসিনিব দেবো তাকে আমরা এক্সেপ্ট কিছু রেয়ার ছাড়া, যেমন রেয়ার বলতে আমি বুঝাচ্ছি যেমন টাকা আসু, সেখানে আসলে স্টেরয়েডটাই মূল, মানে আমি যদি টোফাসিনিব দিই সেটা মূল না, কাজেই টাকা আসুতে আমাদের একটা শর্ট টাইমের জন্য একটু হায়ার ডোজ প্রেডনিসোলন দিতেই হয়। তারপরে আচ্ছা, এখন প্রেডনিসোলন মোর দেন 20 মিলিগ্রাম আমরা কম্বাইন করবো না, সাইক্লোফসমাইড কখনোই না, অ্যাজাথায়োপ্রিন কখনোই না, নোডিয়া কখনো না, সাইক্লোস্পোরিন কখনো না,
ট্যাক্রোলিমাস এবং মাইক্রোফেনোটিন, এগুলো কখনোই আমরা মানে আমাদের কাইনেজ ইনহিবিটরদের সাথে কম্বাইন করব না, এবং উদ্দেশ্য হচ্ছে একটা প্রোফাউন্ড ইমিউনোসাপ্রেশনটাকে এড়ায় চলা। তাইলে এখন ভ্যাকসিন এফিকেসি, আমাদের আবার এটাও ঠিক যে কাইনেজ ইনহিবিটর গুলো ভ্যাকসিনের এফিকেসি কিন্তু কমায় দেয়, এটাই সত্য। এই জন্য আমাদের মানে ইনিশিয়াল ভ্যাকসিন দিতে হবে জ্যাক ইনহিবিটর শুরু করার কমপক্ষে 2 সপ্তাহ আগে। যতগুলো ভ্যাকসিন দিতে চাই সবই 2 সপ্তাহ আগে দিয়ে তারপরে তার 2 সপ্তাহ পরে ট্রিটমেন্ট শুরু করা ভালো। আর তাছাড়াও আমাদের এই ইমিউনোসাপ্রেস কন্ডিশনে কিন্তু লাইভ ভ্যাকসিনের মধ্যে যেই মানে মাইক্রোব গুলো আছে, সেটা ভাইরাস হোক বা যাই হোক, তা সেগুলো কিন্তু প্রলিফারেট করে এবং তারা অন্য ধরনের ডিজিজ প্রডিউস করতে পারে। এই জন্য লাইভ ভ্যাকসিন সবসময় অ্যাভয়েড করতে হবে। আমাদের দেশে যেমন বিসিজি, ওরাল পোলিও, রোটা ভাইরাস, এগুলি হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন। তাহলে ইফ দ্য ডিজিজ অ্যাক্টিভিটি পারমিটস, যদি ডিজিজ অ্যাক্টিভিটি যদি যথেষ্ট কন্ট্রোলে থাকে, তাহলে যখনই আমরা নতুন করে ওই যে বললাম নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, তো আমার বারবার দিতে হবে। প্রথমে একটা PCV13, তার 8 সপ্তাহ পরে PPSV বা নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন 23, এবং নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন 23 কিন্তু এরপরে 5 বছর পর পর কন্টিনিউ করতে হবে। যারা বিশেষ করে কাইনেজ ইনহিবিটর বা বায়োলজিকের ট্রিটমেন্ট পাচ্ছেন তাদেরকে আপ টু দ্য এজ অফ 69। কাজেই তাদের জন্য আমাদের এই ভ্যাকসিন গুলো মোটামুটি ইয়ে করতে হবে আর কি। মানে আমাদের তখন যদি ডিজিজ অ্যাক্টিভিটি খুব কম থাকে, তাহলে 2 সপ্তাহের জন্য ওষুধটা বন্ধ করে ভ্যাকসিনটা দিয়ে তার 2 সপ্তাহ পরে যদি শুরু করতে পারি, এটা একটা অত্যন্ত প্রুডেন্ট একটা অ্যাকশন হবে। এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবাই জানি যে আমাদের সাইটোক্রোম চেইন বলে একটা কথা আছে, রেসপিরেটরি চেইন, এখন মাইটোকন্ড্রিয়াল, তার মধ্যে অনেকগুলো এনজাইম আছে যারা কিছু কিছু ড্রাগকে মেটাবোলাইজ করে, কিছু কিছু ড্রাগকে ডিগ্রেড করে, এই ধরনের কিছু কিছু আছে। এবং তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে CYP3A4। আমি এটাকে পার্টিকুলারলি গুরুত্ব দেবো এই জন্যই যে রিফাম্পিসিন কিন্তু একে ইন্ডিউস করে। রিফাম্পিসিন, ফিনাইটয়েন, ফেনোবারবিটন, তারা কিন্তু এটাকে ইন্ডিউস করে। ইন্ডিউস করে মানে হচ্ছে এই জিনের মানে ট্রান্সক্রিপশনটা বাড়ায় দেয়। তা এখন আমাদের এতে একটু সমস্যা হচ্ছে যে ওই যেই ড্রাগগুলোকে এই এনজাইমটা মেটাবোলাইজ করে, তাদের কিন্তু আমাদের রিকোয়ার্ড প্লাজমা বা টিস্যু লেভেল যা রিকোয়ার্ড তার চেয়ে অনেক কমে যেতে পারে। তা এখন টোফাসিটিনিব আর উপাডাসিটিনিব, এই দুটা এমন দুটা ওষুধ যাদেরকে মেটাবোলাইজ করে এই CYP3A4। তাহলে আমাদের এই যতদিন আমরা রিফাম্পিসিন দিয়ে চিকিৎসা চালাবো, ততদিন রিফাম্পিসিন বা রিফাপেন্টিন দুটেই, ততদিন কিন্তু একজন রোগীকে টোফাসিটিনিব বা উপাসিটিনিব দিতে পারবো না। বিশেষ করে টোফাসিটিনিব এরকম একটা রিসার্চ আছে, যদি একজন রোগীকে রিফাম্পিসিন দেওয়া হয়, তাহলে রিফাম্পিসিনের যেই প্লাজমা কনসেন্ট্রেশন আমরা অর্ডিনারি ডোজে যেটা পেয়ে থাকি, আমাদের টোফাসিটিনিব চলা অবস্থায় সেই কনসেন্ট্রেশন পেতে 5 গুণ বেশি ডোজে টোফাসিটিনিব দিতে হয়, মানে 10 মিলিগ্রামের জায়গায় 50 মিলিগ্রাম। এটা তো আমরা দিতে কখনো সাহসী করবো না। কাজেই সবচেয়ে ভালো হচ্ছে এগুলি দেওয়াটাকে অ্যাভয়েড করে যাওয়া। তারপরে আবার এটাও ঠিক যে আমরা এই ওষুধগুলোকে যেই মানে আচ্ছা যারা ইয়ে করে, স্টিমুলেট করে এই এনজাইমের সিনথেসিস, তাদের কথা বললাম। আবার এটাও ঠিক যে মানে কিছু ওষুধ আছে যারা এই CYP3A4 কে পোটেন্ট শুড বি রিডিউসড, হ্যাঁ, মানে কতগুলো আছে যেগুলো CYP3A4 কে কমায় দেয়, বাড়ায় দেয় না, কমায় দেয়। কাজেই আমরা যদি ওই ড্রাগ যেমন কিটোকোনাজোল, ক্লেরিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, সাইক্লোস্পোরিন, ফ্লুওক্সামিন, কমনলি ইউজ ড্রাগ, কিন্তু এটা OCD আর ডিপ্রেশনের জন্য ব্যবহার করা হয়। কাজেই আমরা এগুলো যখন দেব, তখন আমাদের ওই ডোজটা কমাই দিতে হবে। যেমন যে মানুষরা টোফাসিনিব 10 মিলিগ্রাম পাচ্ছেন, তাকে আমাদের 5 মিলিগ্রাম করে দেওয়া, যে 15 পাচ্ছেন তাকে 10 করে দেওয়া, এগুলি চলাকালে আমাদের টেম্পোরারি ডোজ কমাতে হবে। এবার আসবো মনিটরিং। মনিটরিং করার আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে রোগটার রেসপন্স কিরকম, আর এটা হচ্ছে ড্রাগ থেকে সাইড এফেক্ট হচ্ছে কিনা। মনিটরিং ইন্টারভাল কেমন বলা হয় যে আমাদের জ্যাক ইনহিবিটর দিতে গেলে প্রথমে আমরা দেবো, প্রথমবার একবার 4 সপ্তাহ পরেই দেওয়া ভালো, 4, তারপর 6, তারপর 8 সপ্তাহ পর পর, এবং এরপরে ফাইনালি 3 মাস পর পর হবে, যখন আফটার ফুল স্টেবিলাইজেশন অফ দ্য ডোজটা যখন আমরা একটা এফেক্টিভ লেভেলে পৌঁছাই গেছি,
এবং আমরা টার্গেট যখন অ্যাচিভ করছি তখন আমরা এইটাকে গ্যাপটাকে বাড়ায় 4 মাস এবং আলটিমেটলি 6 মাস পর পর করতে পারবো, কিন্তু বলা হয় যে 6 মাসের চেয়ে বেশি লম্বা গ্যাপ না দেওয়াই ভালো। আমরা প্রত্যেকটা ভিজিটে একজন রোগীকে আমরা কিভাবে অ্যাসেস করব, একটা হচ্ছে আমাদের দেখি তো, সরি, হ্যাঁ, আমাদের প্রথমে মানে ক্লিনিক্যাল হিস্ট্রি এবং এক্সামিনেশন, এবং হিস্ট্রিতে আমাদের দেখতে হবে চেঞ্জেস ইন পেইন সিভিরিটি, মানে পেইন সিভিরিটি কমলো কিনা। তারপরে আদার AIRD, মানে আমাদের অটো ইমিউন ইনফ্লামেটরি রিউমাটিক ডিজিজ রিলেটেড সিমটম গুলো কিরকম, অ্যানোরেক্সিয়া, ফ্যাটিক, এগুলি কমলো কিনা। তারপরে সিমটমস অফ ইনফেকশন কিছু দেখা দিল কিনা। ফোকাল সিমটম হতে পারে, যেমন কাফ হতে পারে, আবার ফিভারও হতে পারে, ডিসফেজিয়াও হতে পারে যদি ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস হয়, আর ফিভারও থাকতে পারে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে টোফাসিটিভ বা আমাদের এই যে জ্যাক ইনহিবিটর গুলো দেওয়ার পরে একজন রোগী যদি যে কোনো নতুন সিমটম নিয়ে আসেন, যে সিমটমটা তার আগে ছিল না, তাহলে কিন্তু আমাদের তার পিছনে ডালমে কুচ কালা আছে কিনা, মানে কোনো ইনফেকশন আছে কিনা, সেটা আমাদের সিরিয়াসলি চিন্তা করতেই হবে। এমন অনেক ঘটনা আছে যেগুলিকে আমরা ইনফেকশন মনে করি না, যেমন ডিজিনেস, আমি তো মনে করবো এটা এর জন্য হয়েছে, কি বলে এটা মানে আমাদের ওষুধের একটা সাইড ইফেক্ট হতে পারে, ইনফেকশনের সাথে কি সম্পর্ক থাকতে পারে। কিন্তু যদি ওটাইটিস ইন্টারনা যদি হয়ে থাকে, এমনকি ওটাইটিস মিডিয়া, তাতেও কিন্তু ডিজিনেস হতে পারে। কাজে আমাদের ইনফেকশনকে মাথায় রাখতে হবে ফর এনি নিউ সিমটম, মানে হোয়াট এভার সিম্পলার এক্সপ্লেনেশন মে বি প্রেজেন্ট ফর দ্যাট পার্টিকুলার সিমটম, সিম্পলার অ্যান্ড কমন। তারপরে আমাদের এক্সামিন করতে হবে, এবং এক্সামিন করতে গেলে একটা হচ্ছে ওই যে DAS28 হিসাব করার জন্য, অথবা আমাদের স্পন্ডালাইটিসের জন্য আমরা করি ASDAS, এগুলো ক্যালকুলেট করার জন্য যে এক্সামিনেশন, যে মানে টেন্ডার জয়েন্ট কাউন্ট, সোলেন জয়েন্ট কাউন্ট, এগুলো তো করতে হবেই। আর এছাড়া আমাদের ইনফেকশনের ফোকাস সার্চ করতে হবে এক্সামিন করে, পার্টিকুলারলি যদি সিমটম যদি আমাদেরকে কোনো দিকে ইঙ্গিত দেয়, এবং আমাদের সেই রিলেটেড ইনভেস্টিগেশন গুলো করতে হবে। তবে আমাদের কিছু আছে রুটিন ইনভেস্টিগেশন, রুটিন গুলো হচ্ছে CBC, ESR, ওই যে বললাম এরা কিন্তু যে কোনো সাইটোপেনিয়া করতে পারে, CRP ডিজিজ অ্যাক্টিভিটির জন্য, ALT ক্রিয়েটিনিন, কারণ এরা লিভার ফাংশনের গন্ডগোল করতে পারে, টোফাসিটিন বা রুপাটিসিটিন কিন্তু আরেকটা ভাবে ক্রিয়েটিনিন বাড়ায়, মানে কিডনির কোনো ক্ষতি না করেও, সেটা হচ্ছে তারা ওই আমাদের রেনাল টিউবুলে যে ক্রিয়েটিনিনটাকে বের করার জন্য যে পাম্প ব্যবহার করা হয়, তারা কিন্তু ওদের নিজস্ব এলিমিনেশনের জন্য, রেনাল এলিমিনেশনও সেই একই পাম্প শেয়ার করে। কাজেই তারা পাম্প দখল করতেছে বলে ক্রিয়েটিনিন বেরোতে পারে না, তার জন্য ক্রিয়েটিনিনটা বেড়ে যেতে পারে। কাজেই এমনি একটু ক্রিয়েটিনিন বাড়ছে দেখলে আমাদের ঘাবড়ায় যাওয়ার দরকার নাই, আমরা রোগীকেও বুঝিয়ে দিতে পারি যে এটা এই ধরনের একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এমনি আমাদের কিন্তু ক্রিয়েটিনিনটা করতে হবে। লিপিড প্রোফাইল একবার আমাদের খুব আইডিয়াল হচ্ছে আগে একবার মানে বেজ লাইন একবার করে ফেলা, যদিও বেজ লাইনে করাটা আমাদের মানে যাদের ডায়াবেটিস আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ভাস্কুলার ইভেন্টস যাদের আছে, তাদের ক্ষেত্রে সবারই করা উচিত। আর এগুলি যাদের নাই, তাদের 40-এর পরে করলেও হয়, কারণ আমরা সচরাচর যে গাইডলাইন গুলো ফলো করি, তাদের এই জিনিসগুলো না থাকলে স্ট্যাটিন ব্যবহার করার ইন্ডিকেশন কিন্তু 40-এর পরে, 40-এর আগে তেমন নাই। কাজেই মোটামুটি আমরা একবার লিপিড প্রোফাইল বেসলাইনে করতে আমরা করতে পারি কিছু কিছু সিলেক্টেড রোগীর, কিন্তু আমাদের ওই শুরু করার কাইনেজ ইনহিবিটর শুরু করার 8 থেকে 12 সপ্তাহ পরে সবারই করতে হবে। তারপরে ইনভেস্টিগেশন রিলেটেড টু অ্যাডভার্স ইভেন্টস, কোনো অ্যাডভার্স ইভেন্ট থাকলে তার সাথে ইনভেস্টিগেশন, যেটা আমি আগের স্লাইডে থাকাকালে বললাম সেগুলো। তাহলে আমরা এখন ডিজিজ অ্যাক্টিভিটি কিভাবে অ্যাসেস করব? আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য DAS28, ESR, CRP, আমি যেখানে ESR দেখলাম সেখানে CRP দিয়েও করার ব্যবস্থা আছে। তা এখন আমাদের টার্গেটটা হচ্ছে 3 মাসের মাথায় 50% কমানো, আর 6 মাসের মাথায় টার্গেট অ্যাচিভ করা। টার্গেটটা হচ্ছে আইদার একটা লো ডিজিজ অ্যাক্টিভিটি স্টেট অর কমপ্লিট রেমিশন। ঠিক তেমনি স্পন্ডাইলো আর্থ্রাইটিসের জন্য আমাদের ASDAS, ESR, ASDAS, CRP আছে, সেগুলি আমি আর ব্যাখ্যা করতেছি না। তা এদের কমন সাইড ইফেক্ট গুলো কি কি? নোশিয়া, হেডেক, ডায়রিয়া। তারপরে ইনফেকশনটা একটা কমন এবং সবচেয়ে বেশি হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নেজোফ্যারিঞ্জাইটিস এন্ড হার্পেস জোস্টার। লেস কমন হচ্ছে টিউবারকুলোসিস এন্ড অপরচুনিস্টিক ইনফেকশনস, পার্টিকুলারলি অপরচুনিস্টিক নিউমোনিয়া। তাইলে অপরচুনিস্টিক গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে। আর সাইটোপেনিয়াস মোর উইথ JAK2 ইনহিবিশন,
এবং এলিভেটেড লিভার এনজাইমস, এগুলো হচ্ছে এদের কতগুলো কমন সাইড এফেক্ট। তারপরে আমরা আরো পেতে পারি এলিভেটেড সেরাম ক্রিয়েটিনিন, ডিসলিপিডিমিয়াস, কার্ডিওভাস্কুলার অ্যান্ড সেরিব্রোভাস্কুলার ইভেন্টস, ভেনাস থ্রম্বোসিস অ্যান্ড পালমোনারি এম্বোলিজম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পারফোরেশন অ্যান্ড মেল ইনফার্টিলিটি, যেটা আসলে ফিলগোটিনিপকে নিয়ে একটা ইস্যু, নট উইথ আদার্স। তাহলে আমরা যখন সাইড এফেক্ট হবে তখন কি করব? তখন আমরা আমাদের 1 নম্বর কাজ হচ্ছে রিডিউস দ্য ডোজ, অথবা যদি আরেকটু সিভিয়ার যদি হয় তাহলে টেম্পোরারি স্টপ দ্য ড্রাগ, এবং ওই সাইড এফেক্টটা যখন আবার কমে যাবে তখন আবার নতুন করে ড্রাগটা শুরু করা। নেভার ইউজ অ্যাগেইন, আর কখনোই ব্যবহার করতে পারবো না সেগুলি কখন? একটা হচ্ছে সিভিয়ার সাইটোপেনিয়া এবং সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, পার্টিকুলারলি সিভিয়ার কিউটেনিয়াস অ্যাডভার্স রিয়াকশনস যদি হয়, যেটাকে বলা হয় স্কার্স, where other causes have been excluded, যদি সেগুলোর অন্য কোনো কারণ যদি আমরা কনকমিটেন্টলি না পাই, তাহলে আমাদের এই ওষুধগুলো আর জীবনে কখনোই ব্যবহার করা উচিত হবে না, এবং এগুলো প্রেসক্রিপশনের উপরে বড় বড় করে লেখেও রাখতে হবে। তাহলে আর ফাইন্ড অ্যান অল্টারনেটিভ, আমাদের একটা অল্টারনেটিভও সার্চ করতে হবে। আমি এখানে একটা রাফ গাইডলাইন দেখাচ্ছি, যেটা আগেও দেখাইছি আসলে এই ফোরামে। একটা হচ্ছে আমরা মানে ইয়েতে এক একটা ড্রাগ কখন আমরা ফার্দার বাড়াবো না, কখন কমাবো, কখন বন্ধ করব। একটা হচ্ছে রেমিশন যদি হয়ে যায় বা টার্গেট অ্যাচিভ করা হয়ে গেছে, তাহলে আমি আর ফার্দার ডোজ বাড়াবো না। রিডিউস করব যখন এই রেমিশন বা লো ডিজিজ অ্যাক্টিভিটি হ্যাজ বিন সাস্টেইন ফর 6 months to 1 year, particularly remission for 6 months and low disease activity for 1 year যদি কন্টিনিউ করে, তাহলে আমরা ওষুধের ডোজটা কমানো শুরু করে দেব। যেমন টোফাসিনিপ 15 মিলিগ্রাম দিচ্ছিলাম, আমরা হয়তো 1 বছর পরে সেটাকে আমরা 5 মিলিগ্রামে নিয়ে আসবো। তারপর ক্লিনিক্যাল অ্যাডভার্স ইফেক্টস, যদি মাইল্ড হয় তাহলে আমি ডোজ ফার্দার বাড়াবো না, মডারেট যদি হয় তাহলে ডোজ কমাবো, আর সিভিয়ার হলে বন্ধ করে দেবো। হেমোগ্লোবিন 8-এর নিচে হলে যদি আর বাড়াবো না, 6 থেকে 7 হলে আমি ডোজটা কমাবো। 8-এর উপরে হলে কিন্তু 8-এর নিচে হলে মানে বাড়াবো না, কিন্তু একই ডোজ কন্টিনিউ করবো। আর 8-এর উপরে যদি হয়, যেমন 8 থেকে 10, সেটাকে আমরা তখন দরকার হলে বাড়াতেও পারি। তারপরে আর 6-এর নিচে হলে পুরোপুরি বন্ধ করে দেবো। ডব্লিউবিসি 4000 থেকে 4500 হলে আর বাড়াবো না, 3.5 থেকে 4 হলে ডোজ কমাবো, 3.5-এর নিচে হলে বন্ধ করে দেবো। প্লেটলেট কাউন্ট 1.5 লাখের নিচে হলে আমরা ফার্দার ডোজ বাড়াবো না, 1.5 লাখ থেকে 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে হলে আমরা ডোজ কমাবো, আর 80,000-এর নিচে গেলে বন্ধ করবো। ALT 1.5 to 2 times আপার লিমিট অফ নর্মাল যদি হয়, তাহলে আমরা ডোজ ফার্দার বাড়াবো না, আপ টু 1.5 কিন্তু বাড়াতেও পারি, যে আপ টু 60 যদি হয়। তারপরে যদি মোর দেন 2 to 3 টাইমস আপার লিমিট অফ নর্মাল যদি হয়, তাহলে আমরা ডোজ কমাবো, আর মোর দেন 3 টাইমস আপার লিমিট অফ নর্মাল যদি হয়, তাহলে আমরা বন্ধ করে দেবো। সেরাম ক্রিয়েটিনিন 1.4 থেকে 1.6 এর মধ্যে হলে আমরা ডোজ বাড়াবো না, 1.6 থেকে 1.6 থেকে 2-র মধ্যে হলে ডোজ কমাবো, আর 2-র উপরে গেলে বন্ধ করে দেবো। এটা একটা রাফ গাইডলাইন, এটা আমাদের ওভারঅল একটা ট্রেন্ড মাথার মধ্যে তৈরি করতে হবে, মুখস্থ রাখার দরকার নাই। তাহলে এখন আমি আমার কনক্লুডিং স্লাইডে চলে আসতেছি। জ্যাকিনিপস আর নট ব্রড স্পেকট্রাম অ্যান্টিরিউমেটিক ড্রাগস, বি সিলেক্টিভ ইন দেয়ার ইউজ। Don't start without an adequate trial with a CS-DMARD. একটা CS-DMARD দিয়ে adequate trial দিতেই হবে। Exclude infections and malignancies. Treat infections if present. Pay respect to the infection prevention strategies. Meticulous follow-up for objective disease activity and evidence of adverse effects. Success depends on communication, selectivity, meticulousness, and spending time with the patient. তা মোটামুটি এই আমার বক্তব্য শেষ হলো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার লেকচারে এখানে সমাপ্তি টেনে দিচ্ছি।